কলিং বেলের আওয়াজে আমি দরজা খুলতে দেখি রহস্য রোমাঞ্চ ঔপন্যাসিক লালমোহন গাঙ্গুলি নিজের চোখের সামনে এইসা বড় একটা আতশকাজ নিয়ে আমার সামনে ধরলেন। আমি চমকে উঠে একটু পেছনে সরে যাই। তারপর আতশকাজ সরিয়ে একটা দন্ত বিকশিত হাসি হেসে বললেন, কি ভাইয়া, বেশ এই লাগছে না? আমি অবাক হয়ে বলি, কি লালমোহনবাবু, এসব কি ব্যাপার? এবার লালমোহনবাবু আমাকে সামনে থেকে সরিয়ে ঘরে ঢুকে সোফায় বসতে বসতে বললেন, ব্যাপারটাই আসল ভাইয়া, ব্যাপারটাই আসল। ফেলুদা এবার খবরের কাগজে পাতা সরিয়ে বলল, ব্যাপারটা গুরুতর মনে হচ্ছে লালমোহনবাবু। লালমোহনবাবু ফেলুদার দিকে তাকিয়ে সামান্য মুচকি হেসে বললেন, মানে মশাই, এই আপনি আজ এই খুঁজে বার করুন তো দেখি কি ব্যাপার। ফেলুদা কাগজ ভাঁজ করে সেটা টেবিলে রেখে বলল, যতদূর আপনার কাণ্ডকলাপ দেখে মনে হচ্ছে ছোটবেলার গোয়েন্দা হওয়ার সাধ্যা আবারও চাগার মেরে উঠেছে। তবে কারণটা কি সেটা খুব বলা মুশকিল লালমোহনবাবু। লালমোহনবাবু এবার একগাল হেসে পা দুটো সোফায় মুড়ে বসে হাত দুটো হাঁটুর ওপর টান টান করে রেখে বললেন, মানে ঠিকই বলেছেন মশাই, এই গোয়েন্দা ব্যাপারটা আমার এই ছোটবেলা থেকেই এই তাড়া করে বেরিয়েছে। আর তার জন্যই তো প্রখর রৌদ্র। কারণ আমি জানতাম সত্যি কথাটা তেতো হলো সত্যি, যে আপনার মতন গোয়েন্দা আমি এই জীবনে আর হতে পারবো না। আর এটাই মেনেও নিয়েছিলাম। তবে হঠাৎ, এই বলে চুপ করে গিয়ে নিজের কল্পনার জগতে বিচরণ শুরু করলেন জটায়ু। ফেলুদা এবার লালমোহনবাবুর হুঁশ ফেরাতে বলে, কি লালমোহনবাবু, কি হঠাৎ ঘটল? আর বলবেন না মশাই, মানে আপনারা তো জানেন যে গড়পাড়ে আমার বাড়ির পাশে একটা পার্ক আছে। আর প্রতিদিন সকালে আমি একটু তো প্রাতঃ ভ্রমণে বেরোই। হ্যাঁ, সে তো জানি। আর তাতে কি হয়েছে? আরে সেখানেই তো আসল ব্যাপার মশাই। আর বলছি কি, বাকি অন্য দিনের মতোই আমি গতকাল সকালে আমার প্রাতঃভ্রমণ শেষ করে পার্কের ভেতরের পুকুরের ধারে একটু বেঞ্চিতে বসে একটু রেস্ট নিচ্ছি। এমন সময় এক ভদ্রলোক এসে আমার পাশে বসলেন। তা আমি তো মশাই আপনার কথা মতন এই ভদ্রলোককে একটু অবজার্ভ করতে থাকি। আমি এবার একটু মজা করি বলি, তা লালমোহনবাবু কি অবজার্ভ করলেন? লালমোহনবাবু আমার দিকে ফিরে বললেন, মানে ভাইয়া, এই ভদ্রলোকের মাথায় একটা কালো টুপি, মুখে পেল্লাই গোঁফ, আর গায়ে একটা ওই কালো জ্যাকেট। এই তো ভুল করলেন লালমোহনবাবু। ফেলুদা আফসোসের ভঙ্গিতে বলে ওঠে, কেন কেন মশাই? ওই যে প্রথমেই টুপির বর্ণনা। আমি আপনাকে কতবার না বলেছি যে নতুন কোনো ব্যক্তির সঙ্গে দেখা হলে সবসময় তার চোখ দুটো লক্ষ্য করবেন, কারণ চোখ হলো মানুষের মনের আয়না। লালমোহনবাবু এবার হাঁটুতে একটা চাপড় মেরে বললেন, আরে মশাই, এই সেটা সম্ভব হলো কোথায়? কেন? মানে ভদ্রলোক তো সবসময় চোখে রোদ চশমা পরে আছেন, তার চোখটা দেখবো কি করে বলুন তো? ফেলুদা লালমোহনবাবুর কথা থামি বলে উঠল, ঠিক আছে, ওসব ছাড়ুন, এবার আসল কথাটা কি সেটা বলে ফেলুন তো। লালমোহনবাবু এবার টেবিলে থাকা জলের গ্লাস তুলে তাতে ঢক ঢক করে জলপান করেই বলতে শুরু করলেন, মানে মশাই, তা ওই ভদ্রলোকের সঙ্গে আমার আলাপ হয় পার্কের মাঠে। হয়তো তিনি লক্ষ্য করেন যে আমি তাকে আর চোখে দেখছি, বুঝলেন? তাই ভদ্রলোক বলেন ওনার নাম হলো রাজীব সিং। তা মশাই, আমি তো প্রথমে ওনার নাম শুনে অবাঙালি ভাবলেও রাজীববাবু কথাতে মানে কোনো অবাঙালি টান লক্ষ্য করলাম না। তো অবশেষে তার কাছ থেকেই জানতে পারি যে ওনার পিতা ছিলেন একজন উত্তরপ্রদেশীয় আর মাতা হলেন বাঙালি। তাই আমি আর ধৈর্য ধরে রাখতে না পেরে বলে উঠি, লালমোহনবাবু,
এত নাটকীয় বর্ণনার কি খুব একটা দরকার আছে? আপনি বরঞ্চ একটা কাজ করুন, আসল ঘটনাটায় আসুন। লালমোহনবাবু একটু মুচকি হেসে আবার বলতে শুরু করলেন, যাক, এবার আসল ঘটনায় আসি। তা ফেলুবাবু, আমি তার সঙ্গে কথায় কথায় জানতে পারি তিনি একজন চমৎকার গণৎকার, আর তাই চমৎকার গণৎকার মানেই তো আপনারও আবারও সেই পুরাতন ভূত ভবিষ্যৎ দেখার শখটা যা গজিয়ে উঠল। আর আপনি ওনার কথায় চমৎকারভাবে ইমপ্রেস হয়ে গেলেন। তা হব না মশাই, আর না হয় উপায়ও নেই মশাই, সাক্ষাৎ ধন্বন্তরী। তবে সবচেয়ে যেটা ভালো লাগলো সেটা হলো আপনার গোয়েন্দা হওয়ার সুযোগ এখনো আছে, চেষ্টা করলে আপনিও ফেলুমিত্র হতে পারেন। জটায়ু এবার ঘাড় নাড়িয়ে নিজের হাত তুলে বলেন, আরে না না মশাই, একটু ভুল হলো আপনার। ভুল হলো? কিরকম? মানে ফেলুমিত্তির কিন্তু একজনই হয়। আমি সেরফ অন্তত ওই একবার একদিনের জন্যই একটু গোয়েন্দা হতে চাই। বেশ, বুঝলাম। তাহলে এখন স্বনামধন্য রহস্য রোমাঞ্চিক উপন্যাসী নিজেই গোয়েন্দা। এরপর ফেলুদা লালমোহনবাবুর দিকে তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে বলল, তাহলে লালমোহনবাবু নতুন কেস পেলেন নাকি? লালমোহনবাবু এবার বেশ বিমর্ষ হয়ে বললেন, আর বলবেন না মশাই, একটাও জুটল না। ফেলুদা বলল, আপনার গাড়িখানা এনেছেন নাকি? হ্যাঁ, কিন্তু কেন বলুন তো মশাই? চলুন একটু রেস্টুরেন্টে যাওয়া যাক, অনেকদিন বাইরে খাওয়া দাওয়া হয় না। এরপর আমরা তিনজন মিলে খাওয়া দাওয়া শেষ করে যে যার বাড়ি চলে আসি। সেদিন আর তেমন কিছুই ঘটেনি, আর বেশি খাওয়া দাওয়া হয়ে যাওয়ায় সবাই তাড়াতাড়ি রাতে শুয়েও পড়ি। সকালে যখন ঘুম ভাঙে শ্রীনাথদার ডাকে, আগে ছোট বাবু, এই বর্দার দরজা খুলছেন নাকি? এটা শোনার পরই আমি তড়াক করে বিছানায় উঠে বসি। তারপর দৌড়ে চলে যাই ফেলুদার ঘরের সামনে। সেখানে দরজার শিকল ধরে নাড়ালাম, চেঁচিয়ে দুবার ডাকলাম বটে, কিন্তু না। ফেলুদার কি শরীর খারাপ হলো নাকি? খুব একটা চিন্তা হচ্ছে আমার মনে। এমন সময় সদর দরজার কলিং বেলটা বেজে উঠল। আমি গিয়ে দরজা খুলতে দেখি লালমোহনবাবু। তারপর তিনি আমাকে দেখে বলে উঠলেন, মানে কি ভাইয়া, ফেলুবাবু দরজা খুললো? আমি অবাক হয়ে জিজ্ঞাসা করি, আপনি জানলেন কি করে লালমোহনবাবু? লালমোহনবাবু ফেলুদার ঘরের দরজার সামনে দাঁড়িয়ে বলে উঠলেন, আরে শ্রীনাথ তো আমাকে ফোন করে বলল। আমি ভাবলাম শরীর টরি খারাপ হলো কিনা, তাই কোনো মতে তৈরি হয়ে চট করে চলে আসি ভাইয়া। হ্যাঁ, সে তো ভালোই করেছেন, কিন্তু সমস্যা হলো ফেলুদা এত বেলা অবধি তো ঘুমোয় না, আর দরজাও তো খুলছে না। ফেলুবাবুর ঘরে ঢোকার পিছন দিয়েও তো একটা রাস্তা ছিল না? একবার দেখো না ভাইয়া। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন, দাঁড়ান আমি দেখছি। আমি সঙ্গে সঙ্গে বাড়ির পেছনের সিঁড়ি দিয়ে ফেলুদার ঘরে যাই। কিন্তু এ কি, দরজাতে একেবারে হাট করে খোলা। আমি এগিয়ে গিয়ে ঘরের দরজার ভেতরের দিকটা খুলে দিই। লালমোহনবাবু ঘরে প্রবেশ করেন। আমাকে দেখে বললেন, এই কি বুঝলে তবেশ? আমি এদিক ওদিক তাকাতেই দেখি বিছানার ওপর একটা চিঠি। সেটা তুলে নিয়ে দেখি তাতে লেখা, টিকটিকি এখন আমাদের জিম্মায়। আমাদের অনেক ক্ষতি করেছে এই ফেলুমিত, আমরা ওকে ছাড়ব না। আর হ্যাঁ, পুলিশকে জানালে প্রাণী মেরে দেবো। আমি আর লালমোহনবাবু এই চিঠি দেখে ফেলুদার বিছানায় বসে পড়ি। লালমোহনবাবু কাঁপা কাঁপা গলায় বলেন, এবার কি হবে ভায়া? আমি বলি, কিচ্ছু বুঝতে পারছি না লালমোহনবাবু, চোখের সামনে সবকিছু আমি ঝাপসা দেখছি। কি নিয়ে গেল, বা কেনই বা নিয়ে গেল, আর কোথায় বা নিয়ে গেল ফেলুদাকে? আচ্ছা, এটা মোল্লারের কাজ নয় তো ভায়া? না, সেটা হবে বলে আমার মনে হচ্ছে না লালমোহনবাবু। কেন ভায়া? উনি যা লোক, তাতে দেখুন, মগনলাল এত কাঁচা কাজ করবে না। করবে না বলছো? তাহলে সেটাই তো বড় প্রশ্ন লালমোহনবাবু। ভাইয়া, পুলিশ? না না লালমোহনবাবু, একদম নয়। সেটা কিন্তু এখন এক্ষুনি করা যাবে না।
ফেলুদার ঘর থেকে বেরিয়ে এসে আমরা দুজন সোফায় গালে হাত দিয়ে বসে আছি। জানি না কি করা ঠিক হবে এখন। ফেলুদা কোথায় আছে, কি অবস্থায় আছে, কে জানে। আমি এবার বলে উঠলাম, লালমোহনবাবু, আপনার ওই গোয়েন্দা হওয়ার খুব স্বাদ ছিল না? নিন, সুযোগ তো পেয়েই গেলেন। লালমোহনবাবু কাঁদো কাঁদো গলায় বলে উঠলেন, মানে এরকম তদন্ত চাইনি ভায়া তপেশ, কিন্তু এখন কি করবে বলো তো? সেটা আপনি ঠিক করুন। আমার মনে হয় একটা ফোন আসবেই, না হলে তো হিসেব মিলছে না যে। এই মানে ভায়া, মানে ফেলুদাকে কেন তুলে নিয়ে গেল সেটার ব্যাপারটা তো একটু খোলসা করে বলতে হবে নাকি? আর এখন অপেক্ষা করা ছাড়া কোনো উপায় নেই আমাদের কাছে লালমোহনবাবু। এই আমি বলি কি, একবার পুলিশে একদম নয় লালমোহনবাবু, বরং আমরা একবার চেষ্টা করে দেখি ব্যাপারটা। আমরা বসে বসেই সারা সকাল কেটে গেল, কিন্তু কোনো সুরাহা করতে পারলাম না। অবশেষে লালমোহনবাবু যেই সোফা সরে উঠলেন, অমনি ফোনটা বেঁচে উঠল। আমি ধরার আগেই লালমোহনবাবু ধরে নিলেন। কথা শেষ হতে রিসিভার সমেত সোফায় বসে পড়লেন। আমি জিজ্ঞাসা করলাম, কি হলো লালমোহনবাবু? ওনার মুখে কোনো কথা নেই। আমি আবারও জিজ্ঞাসা করলাম, কিছু তো বলুন। মানে ভায়া, আগামী 24 ঘন্টার মধ্যে ফেলুবাবুকে খুঁজে না বার করতে পারলে ওরা কিন্তু প্রাণে মেরে দেবে ভায়া। কি বলছেন লালমোহনবাবু? হ্যাঁ ভায়া, কিন্তু বিষয় হলো। কি বিষয়? মানে যারা ফোন করেছিল তাদের জায়গাটার আওয়াজটা কিন্তু বেশ চেনাশোনা লাগলো ভায়া, কিন্তু কোথায় শুনেছি। কোথায় শুনেছেন লালমোহনবাবু? একটু মনে করুন না, নাহলে ফেলুদাকে আর বাঁচানো যাবে না লালমোহনবাবু। মানে সেটাই তো মনে পড়ছে না ভায়া। এই বলে লালমোহনবাবু ঘরের ভেতর পায়চারি করতে লাগলেন। তারপর হঠাৎ বলে উঠলেন, দূর না ভায়া, আমি আর চলি। মনে বললে একবার তোমাকে ফোন করে নেব। এই বলে ভদ্রলোক নিজের ব্যাগ কাঁধে নিয়ে হনহনিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেলেন। আমি অবাক হয়ে তাকিয়ে থাকলাম ওনার দিকে। কিন্তু প্রশ্ন হলো, এখন ফেলুদাকে বাঁচাবো কেমন করে? আমি ফেলুদার স্যাটেলাইট হতে পারি, কিন্তু ফেলুদার মতন অত নির্ভেজাল রহস্য উদ্ঘাটন আমি করব কেমন করে? লালমোহনবাবু চলে যাবার পর আমি একবার চলে আসি ফেলুদার ঘরে। তারপর সেই ঘরটাকে তন্ন তন্ন করে খুঁজে দেখতে থাকি, কিন্তু না, কোথাও কিচ্ছু নেই। কি যে করি! একবার পেছনের সিঁড়ি পেয়ে উঠে আসি আশেপাশের জায়গাটা দেখার জন্য, না সেখানেও কিছু নেই। হঠাৎ সিঁড়ি দিয়ে ওপরে উঠতে যাব, অমনি একটা কালো কাপড়ের টুকরো পাওয়া গেল। এটা তো ফেলুদার। আর যে কিছু খুঁজে দেখব, আর তো উপায়ও নেই। চারধারটা রাতের অন্ধকারে পুরো ঢেকে গেছে, কিন্তু সময়ও যে অনেক কম। কি যে করব, এই ভাবতে ভাবতে সিঁড়ির ওপর বসে পড়ি। হঠাৎ কয়েকটা পায়ের ছাপ লক্ষ্য করলাম, সিঁড়ি দিয়ে নেমে রাস্তার দিকে চলে গেছে। আমি একটু ভালো করে দেখে আবার ঘরে ফিরে আসি, কারণ রাস্তার ওপর জুতোর ছাপ পাওয়া যাবে না। তাই রাতের শ্রীনাথ খাবার কথা বললো, আমি খাইনি, কারণ আমি খেতে পারছি না। গলার মধ্যে থেকে যেন খাবার নামতে চাইছে না। বিছানার ওপর শুয়ে ভাবছি একবার পুলিশকে ইনফর্ম করা উচিত হবে কিনা। অমনি টেলিফোনটা বেঁচে উঠল। আমি দৌড়ে গিয়ে ধরতে শুনি লালমোহনবাবু কথা বলছেন। এই ভায়া, কাল খুব ভোরে একবার আমার কাছে চলে এসতো। কেন লালমোহনবাবু? একবার দরকার আছে, এসোই না। এখন কি বলা যায় না? আমার তো কিছু ভালো লাগছে না এখন লালমোহনবাবু। ভায়া একবার এসোই না, আমার এক পরিচিত গণৎকার আছে, তাকে একবার ব্যাপারটা জানাবো। আমি তার কথা থামিয়ে বলি, না লালমোহনবাবু, ওসবে কিছু হবে না। সময় নষ্ট করা ছাড়া এসব কিছু নয়। আর আমাদের হাতে সময় কিন্তু বড্ড কম লালমোহনবাবু, তাই ক্লু কিন্তু আমাদের খুঁজে বার করতেই হবে। আরে ভায়া এসোই না, আর তুমি তো এত খুঁজলে, মানে কিছু পেলে কি তুমি? কোনো ক্লুই তো তুমি জোগাড় করতে পারলে না। ছাড়ো ওসব কথা, তুমি কাল একবার সকালবেলা আমার কাছে চলে এসো, আমি তোমাকে গাড়ি পাঠিয়ে দেবো। এই বলে ভদ্রলোক ফোনটা রেখে দিলেন।
সত্যি কি যে ছেলে মানুষই করেন না লালমোহনবাবু। এই সময় এসব গণৎকার টনৎকার জুটিয়ে বসে আছেন। সেটাই ওনাকে কি করে বোঝাই যে এসব করে কোনো কাজ নেই। তাই ওনার কাছে যাওয়া ছাড়া এখন কোনো উপায় নেই। সারা রাত আমার চোখের পাতা কোনো এক করতে পারেনি। ফেলুদা যে কি অবস্থায় আছে, কি করছে, কিচ্ছু জানি না। আর চিন্তা করতেও আমি আর পারছি না। লালমোহনবাবুর গাড়িতে যেতে যেতে একবার ভাবলাম থানায় নেমে পড়ি, তারপরেই হুমকির কথাগুলো মনে পড়ে গেল। আচ্ছা, এবার বলে রাখা ভালো, আজ ঠিক সকাল 5টায় সময় হরিপদবাবু আমাকে নিতে চলে আসেন। এমনিতেই আমি সারা রাত জেগে কাটিয়েছি, তাই গাড়ি আসতেই বেরিয়ে পড়ি। মাঝে একবার ভেবেছিলাম লালমোহনবাবুর কথা আজ হয়তো রাখতে পারবো না, কিন্তু আমরা এখন ডুবন্ত জাহাজ, এক টুকরো আশ্রয় পেলেও বাঁচা যায়। আমি যখন লালমোহনবাবুর বাড়ির সামনে গাড়ি থেকে নামলাম, ভদ্রলোক একগাল হাসি হেসে গেটের সামনে দাঁড়িয়ে আছেন। আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, আচ্ছা লালমোহনবাবু, আপনার এই অবস্থায় হাসি এখনো বেরোচ্ছে? এই প্রশ্ন শুনে লালমোহনবাবু হো হো করে হেসে বললেন, মানে অত চিন্তা করে লাভ নেই ভাইয়া, দেখবি আজ যার কাছে যাচ্ছি না ভাইয়া, তিনি সব সমস্যার একেবারে সমাধান করে দেবেন। এই বলে ভদ্রলোক গটমট করে সামনের দিকে হেঁটে এগোতে লাগলেন। সত্যি লালমোহনবাবু কি যে করেন না, বোঝা খুব মুশকিল। অগত্যা আমিও হাঁটা শুরু করলাম। পার্কে ঢোকা থেকে লালমোহনবাবু জনা 5 মানুষের সঙ্গে কথা বলেছেন, দুবার নিজের জুতোয় ফিতে ফেলেছেন, আর মাঝে মাঝে পেছনে ফিরে তাকিয়েও দেখেছেন। আমার খুব ক্লান্ত বোধ হচ্ছিল, তাই আমি বললাম, লালমোহনবাবু, এবার একটু বসা যাক নাকি? বিশ্বাস করুন আমি একদম পারছি না। মানে বেশ ভাইয়া, তো বেশ, চলো ওই পুকুর পাড়েই গিয়ে বসা যাক। এই বলে উনি আমাকে পুকুর পাড়ে একটি ফাঁকা বেঞ্চিতে আঙুল দিয়ে নির্দেশ করলেন। আমরা সেখানে গিয়ে বসতে আমি লালমোহনবাবুকে বললাম, কি লালমোহনবাবু, আপনার গণৎকার তো আজ গড় হাজির। তাহলে? মানে ধৈর্য ধরো ভাইয়া, ধৈর্য ধরো, উনি ঠিকই আসবেন। আমি এবার অধৈর্য হয়ে বললাম, আচ্ছা লালমোহনবাবু, এভাবে সময় নষ্ট করার কি খুব একটা দরকার ছিল? ফেলুদা আদৌ কেমন আছে সেটাও তো আমরা কিচ্ছু জানি না, আর খুঁজে যে ওকে বার করবো সেরকম তো কোনো ক্লু আমরা খুঁজে পাচ্ছি না। আর সেই সময় আপনি এইসব ঘন্টার মাথা করে চলেছেন। বরং আপনি চলুন একবার পুলিশে। আমার কথা থামিয়ে লালমোহনবাবু বললেন, এই না না ভাইয়া, পুলিশে একদমই যাওয়া যাবে না, আর একটু দেখোই না, উনি ঠিকই আসবেন। আমাদের কথা শেষ হতে না হতেই একজন পেছন থেকে লালমোহনবাবুর নাম ধরে ডাকলেন, মিস্টার গাঙ্গুলি। আমি পেছন ঘুরে যাকে দেখলাম তাকে লালমোহনবাবুর বিবরণ দেওয়া মানুষের সাথে হুবহু মিলে যায়। মাথায় কালো টুপি, চোখে কালো চশমা, একগাল দাড়ি, গায়ে চাদর মোড়া, পরনে ধুতি আর পায়ে রবীন্দ্র চপ্পল। লালমোহনবাবু হাত নেড়ে তাকে ডেকে নিলেন। আমাদের কাছে আসতে তিনি আমার সাথে পরিচয় করিয়ে দিলেন। নামের মতোই মানুষটাও কিন্তু বেশ রাশভারী বসে। এবার জটায়ু বলে উঠলেন, মানে মশাই, আজ আপনার কাছে আমার একটা খুব বিপদে পড়ে এসেছি। কেন, কি হয়েছে লালমোহন বাবু? দাঁড়ান, একটু উঁকি ঝুঁকি মানে দেখে নি, কেউ নেই তো। এরপর চারদিকটা উঁকি ঝুঁকি মেরে দেখে লালমোহনবাবু বলতে শুরু করলেন, আর বলবেন না মশাই, আমার বিশিষ্ট বন্ধু আর এই তপেশ ভাইয়ের বরদা, বিশিষ্ট মানে গোয়েন্দা প্রদোষচন্দ্র মিত্র থরি, মানে ফেলুবাবু কাল থেকে মিসিং। মানে? আরে মশাই, হ্যাঁ, নাহলে বলছি কি, পুলিশে খবর দেননি? মানে দেবই তো ভেবেছিলাম, কিন্তু আততায়ীদের কড়া নিষেধ, তাই। বেশ, তা আমি কিভাবে সাহায্য করতে পারি আপনাদের? শুনুন, মানে আপনি যদি একটু গণনা করে বলতে পারেন যে ফেলুবাবু কোথায়, তাহলে এই ব্যাপারটা একটু মানে। বেশ, দেখুন সে তো বলতেই পারি, কিন্তু। এই কিসের কিন্তু মশাই? আমি এবার বললাম, কিসের কিন্তু? আসলে তোমার দাদার বিষয়টা গুরুতর, তাই এখানে এভাবে বলাটা ঠিক হবে কিনা ভাবছি। মানে বেশ তো, এই পাশেই আমার বাড়ি, আপনি ওখানে চলুন, সেখানে বিষয়টাও ঠিকঠাক করা যাবে, আর একটু চা পানও হবে। দেখুন, আমার আসলে একটু মানে কাজ আসে।
এ দেখুন রাজীববাবু, আপনার ওপর একটা মানুষের জীবন নির্ভর করছে, কিন্তু তাই যদি চলেন। বেশ, চলুন। তবে আমি জানি না বা আপনাদের কিভাবে সাহায্য করতে পারবো, তাই মানে আপনি যে যাচ্ছেন, এটাই তো সব থেকে বড় কাজ। এখন লালমোহন বাবু ড্রয়িং রুমে আমরা তিনজন বসে আছি। আমি আর লালমোহন বাবু একটা সোফায়, আর ইন্দ্রনাথ বাবু আমাদের উল্টো দিকে একটা কাঠের চেয়ারে বসে আছেন। সবার দৃষ্টি এখন সামনের টেবিলের ওপর রাখা আমার হাতের ওপর, আর আমার দৃষ্টি একবার লালমোহন বাবুর দিকে আর একবার রাজীব বাবুর দিকে। সত্যি কি যে হচ্ছে, আর এই যে বাজে সময় নষ্ট হচ্ছে কিভাবে তা পূরণ করব আমি কিছুই বুঝে উঠতে পারছি না। এবার রাজীববাবু বললেন, বাড়ি মুশকিল লালমোহন বাবু। কি মুশকিল মশাই? এবার চেয়ারে হেলান দিয়ে নিজের কপালে আঙুল ঘষতে ঘষতে রাজীববাবু বললেন, আপনার বন্ধু আর ফিরবে না লালমোহন বাবু। কি বলছেন মশাই? অবাক হয়ে বললেন লালমোহন বাবু। হ্যাঁ, হয়তো তিনি বেঁচেও নেই, তবে আমি আবার উদ্গ্রীব হয়ে প্রশ্ন করি, কি তবে? একটা রাস্তা আছে মৃত্যুর মশাইকে বাঁচাবার। কি মশাই? আপনাকে সারাদিন এক পায়ে দাঁড়িয়ে থাকতে হবে। হ্যাঁ, সেই নয় দাঁড়াবো, কিন্তু সারাদিন? হ্যাঁ, সারাদিন। একটু কম করলে হয় না রাজবাবু? আমাকে ক্ষমা করবেন লালমোহন বাবু, এছাড়া আর কোনো উপায় নেই। আর কোনো টোটকাতে সঠিকভাবে না করলে সেটা যে ফলপ্রসূ হয় না, সেটা আপনি খুব ভালো করেই জানেন। আমি এবার নিজেকে সামলাতে না পেরে বললাম, না লালমোহন বাবু, এসব আপনি একদম করবেন না, এসব বন্ধ করুন। কথায় কথায় অনেক শুনেছি, এবার পুলিশ চলুন। লালমোহন বাবু আমাকে সোফায় আবারও বসিয়ে বললেন, পুলিশে খবর দেওয়া যাবে না ভায়া, তাই এক পায়ে দাঁড়ানো ছাড়া এখন কোনো উপায় নেই। এই বলে ভদ্রলোক রাজীববাবুর পাশে গিয়ে এক পায়ে দাঁড়াবার চেষ্টা করতে লাগলেন। আর তখনই ঘটে গেল এক মহা ঘটনা। লালমোহনবাবুর বাড়ির ভৃত্য চা নিয়ে আসছিল আমাদের জন্য, কিন্তু ঠিক ওই সময় নিজেকে সামলাতে না পেরে লালমোহনবাবু ভৃত্যের ঘায়ে ঢলে পড়লেন, আর চা সেখান থেকে পড়ে যায় রাজীববাবুর গায়ে। সঙ্গে সঙ্গে নিজের চাদর খুলে ফেলেন রাজীববাবু। লালমোহনবাবু জিভ বার করে বললেন, আমাকে ক্ষমা করবেন রাজীববাবু, আপনি জল দিয়ে ধুয়ে আসুন। রাজীববাবু হাত পা ধুতে গেলে আমি লালমোহনবাবুকে বলি, দেখলেন কোনো কাজ হলো না, উল্টে বেকাজে সময় নষ্ট হচ্ছে লালমোহনবাবু, আপনি এখানে থাকুন, আমি থানায় চললাম। এই বলে আমি যেই ওখান থেকে বেরোতে যাব, লালমোহনবাবু আমার হাত ধরে আটকে নিলেন। তারপর মুচকে এসে বললেন, একটু দাঁড়াও না ভাই, একটা ট্র্যাজেডি আছে। ট্র্যাজেডি? হ্যাঁ, দেখোই না। রাজীববাবু ঘরে যখন ঢুকলেন, তখন যেটা ঘটল তার জন্য আমি অন্তত প্রস্তুত ছিলাম না। লালমোহনবাবু সোফা থেকে উঠে বুকের কাছে হাত দুটো মুড়ে দাঁড়িয়ে মুচকি হেসে বললেন, কি ফেলুবাবু, দাগ পড়েনি তো? আমি অমনি উঠে দাঁড়িয়ে বলি, এসব কি বলছেন লালমোহনবাবু? ফেলুদা মিসিং যাওয়ার পর আপনার মাথাটা কি সম্পূর্ণ খারাপ হয়ে গেল নাকি? না ভাইয়া, আমার কিচ্ছু ভুল হচ্ছে না, উনি হলেন ফেলুবাবু, এই থরি ABCD। আমি এবার রাজীববাবুর দিকে তাকিয়ে দেখি তিনি লালমোহনবাবুর দিকে হাঁ করে তাকিয়ে আছেন। ঠিক এরকম পরিস্থিতিতে যে কি করা উচিত আমার জানা নেই। আর সত্যি বলতে কি, আমার মাথাও যে খুব একটা কাজ করছে তা নয়। একবার মনে হচ্ছে লালমোহনবাবু কথা থামিয়ে এক্ষুনি এখান থেকে বেরিয়ে যাই, কিন্তু এবার রাজীববাবু বললেন, আপনি কিছু ভুল ধারণা করছেন লালমোহন বাবু। হতেই পারে না ফেলুবাবু, এবারে এই প্রখর রোগদের লেখক ভুল করেনি মশাই। আপনি কিন্তু আমাকে অযথা বিরক্ত করছেন লালমোহন বাবু। আমি একজন গণৎকার, আর যদি সেটা বিশ্বাস নাই হয় তাহলে আমার এই পাড়ায় গিয়ে জিজ্ঞাসা করুন। না ফেলুবাবু, আমি তো কিছু ভুল করিনি, আপনি মিত্তির মশাই।
আচ্ছা, জ্বালায় পড়েছি তো মশাই। আচ্ছা ভায়া তপেশ, লালমোহন বাবুকে একটু বোঝাও আমি হলাম রাজীব সিং, ও প্রদোষচন্দ্র মিত্তির নয়। আমি এবার একটু রাগ করে লালমোহনবাবুকে বলি, লালমোহনবাবু, আপনি আমার চেয়ে বয়সে বড় এবং ফেলুদা আপনাকে সম্মান করে, তাই আমিও এতক্ষণ চুপ কিছু বলিনি। কিন্তু এবার আমায় ক্ষমা করবেন লালমোহনবাবু, এটা আপনার একটা পাগলামি ছাড়া আর কিছু বলে মনে হচ্ছে না। তারপর রাজীববাবুর দিকে ফিরে বলি, আমাদের ক্ষমা করবেন রাজীববাবু, আসলে ফেলুদা কিডন্যাপ হওয়ার পর আমাদের মানসিক অবস্থা খুব একটা ভালো নেই, তাই। আরে না না ভায়া, দাঁড়াও না, ইনি তোমার দাদা ফেলুবাবু। আমি রাজীববাবুর দিকে তাকাতে গিয়ে দেখি তার চোখ দুটো রাগে রক্তবর্ণ ধারণ করেছে। এবার তিনি বললেন, বেশ, আমি নয় ফেলু বাবু, কিন্তু সেটা আপনি বুঝলেন কি করে? লালমোহনবাবু এবার একটা স্যালিউট দিয়ে বললেন, সেটা আপনার সঙ্গ করার ফলই ফেলুবাবু। আপনিই তো বলেছিলেন অবজারভেশনটাই এই গোয়েন্দাগিরির প্রধান অংশ, আর আমি কেবল আপনার কথাগুলি পালন করেছি মাত্র। এসব যা তা বলছেন বলুন তো, আর কিসের কথা, কি দেখেছেন? ওই যে আপনার ডান হাতে কোনোর নিচে থাকা ওই লাল তিলটা। এই বলে রাজীববাবুর ডান হাতের দিকে আঙুল দিয়ে তাকালেন লালমোহনবাবু। সত্যি তো, আমি তো লক্ষ্য করিনি। তাই তো, রাজীববাবুর ডান হাতে কোনোর কাছে আছে ফেলুদার মতনই একটা লাল তিল। এবার লালমোহনবাবু কোমরে হাত দুটো মুড়ে ঘরে পায়চারি করতে করতে বলতে শুরু করলেন, এই প্রথমে যেদিন আপনাকে দেখি সেদিন আপনার গায়ে চাদর ছিল না, তাই পার্কের বসে থাকাকালীন আমি আপনার হাতে থাকা ওই লাল তিলটা দেখে নি মশাই। আর ঠিক সেদিনই এই ভায়া তপেশ তোমাদের বাড়িতে সোফাতে বসতে বসতে ফেলুবাবুর হাতেও ঠিক একই জায়গায় ওই লাল তিলটা দেখতে পাই। এবার রাজীববাবু বলেন, কিন্তু তিল তো থাকা কোনো অস্বাভাবিক ব্যাপার নয়, সে তো দুটো মানুষের মধ্যে তিল থাকতেই পারে। আসলে আমার কাল রাতে হুট করে মনে পড়ে যায় ওই তিলের ব্যাপারটা। তারপর আমি তপেশ ভাইয়াকে সকালে এখানে আসতে বলি। এই সবই ঠিকঠাক চলছিল, কিন্তু বাধা এলো আপনার ওই গায়ে থাকা চাদরটা। তাই ওটাকে সরাবার জন্যই এই চা ফেলার নাটকটা একটু করতে হয় আর কি ফেলুবাবু, আর তার জন্যই আমি ক্ষমা প্রার্থী। এই বলে হাত জড়ো করে মাথা হেঁট করে প্রণাম করলেন লালমোহনবাবু। এবার আমি দেখলাম রাজীববাবু হো হো করে হেসে উঠলেন। তারপর যা করলেন তার জন্য আমি অন্তত প্রস্তুত ছিলাম না। দেখি রাজীববাবু নিজের মুখে দাড়ি খুলে ফেললেন। দেখি আমার সামনে দাঁড়িয়ে আছেন ফেলুদা। আমি এবার অবাকে বললাম, এসব কি হচ্ছে ফেলুদা? ফেলুদা মুচকি হেসে চেয়ারে বসে তারপর বলে, রহস্য রোমাঞ্চ ঔপন্যাসিক লালমোহন গাঙ্গুলি খুব শখ ছিল একদিনের গোয়েন্দা হওয়ার, তাই সেই শখ পূরণ করার জন্যই ফেলু মিত্তিরের এই ছদ্মবেশ। এরপর ফেলুদা লালমোহন বাবুর দিকে ফিরে বলে, লালমোহন বাবু, ফেলু মিত্তির শুধু জিততে জানে না, আপনার মতন বন্ধু পেলে হারতেও রাজি আছি। আমি বেশ কিছুদিন থেকে চেষ্টা করছিলাম আপনার শখ পূরণ করার জন্য, আর দেখুন আজ ফেলু মিত্তির আপনার কাছেও হেরে জিতে গেল। লালমোহন বাবু এবার ফেলুদার দিকে ফিরে বলল, মশাই, আপনি শুধু ABCD নন, আপনি কিন্তু এশিয়াস বেস্ট ফ্রেন্ডও বটে। সত্যি আমি অবাক হয়ে গেলাম, আর ফেলুদার প্রতি আমার সম্মান বোধটা আরও বেড়ে গেল। একটা মানুষকে যে কিভাবে সম্মান দেওয়া উচিত সেটা ফেলুদার দেখেই শেখা উচিত।